গল্পটা একটা সত্য ঘটনা অবলম্বনে লেখা হয়েছে। বন্ধুরা, গল্পটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করলে অবশ্যই আমাদের পরবর্তী গল্পগুলো তোমাদের কাছে আরও দ্রুত পৌঁছে যাবে এবং তোমরা আমাদের গল্পগুলো সহজেই পেয়ে যাবে। আর লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করলে আমি আরও গল্প বানানোর অনুপ্রেরণা তোমাদের কাছ থেকে পেয়ে যাব। ধন্যবাদ বন্ধুরা। সাবস্ক্রাইব অবশ্যই করো কিন্তু চ্যানেলটাকে, এবং পাশে থেকো। আজ থেকে প্রায় 20 বছর আগেকার কথা। তখন পশ্চিমবাংলার একটা ছোট্ট গ্রাম থেকে আমি শহরে ডেলি প্যাসেঞ্জারি করতাম। সাইকেলে করে আসতে হতো 8 মাইল দূরে স্টেশনে। আমার বন্ধু স্বপনের চায়ের দোকানে আমার সাইকেলটা রেখে আমি ট্রেনে করে যাতায়াত করতাম। সন্ধ্যের ট্রেনে ফিরে আবার আমরা একসাথে সাইকেল নিয়ে গ্রামে ফিরে আসতাম। স্বপনও সকাল থেকে সারাদিন চা বেচে সন্ধ্যে 7টার পর দোকান বন্ধ করে আমার সাথেই বাড়ি ফিরত। ওর সাইকেল চালাতো আর আমি আমারটা চালাতাম। কোনো একজনের যদি খুব বেশি তাড়া না থাকে বাড়ি ফেরবার, তাহলে আমাদের প্রত্যেক দিনকার রোজকার রুটিন এই একই ছিল, আমরা একই সাথে বাড়ি ফিরতাম। এটাই আমাদের দৈনন্দিন প্রোগ্রাম। স্টেশন থেকে আমাদের প্রায় গ্রামের সীমানা পর্যন্ত ছড়িয়ে ছিল একটা অনুর্বর কাকর মাটির মাঠ, যাকে বলে শেওড়াডাঙ্গা। জেলা বোর্ডের রাস্তাটা ঢেউ খেলানো মাঠের ভেতর দিয়ে চড়াই উতরাইয়ে চলে গেছে। কোথাও কোথাও 20-22 ফুট উপরে উঠেছে দুধারের ঢাল জমি ছাড়িয়ে। পথের পাশে 1.5-2 মাইলের মধ্যে আর কোনো গ্রাম নেই, শুধু এলোমেলো ফণী মনসা আর আকন্দের ঝোপ ছড়িয়ে আছে। এককালে এই মাঠটাই বিখ্যাত ছিল ডাকাতির জন্য। 500 বছরের ভিতরে ওইসব উপদ্রবের কথা আর শোনা যায়নি, কিন্তু তাহলেও একা এই পথে ফিরতে সন্ধ্যের পর গা ছমছম করত। দু একটা ভূতের কাহিনীও যে মাঝে মধ্যে কানে আসতো না, এমনটাও কিন্তু নয়। কিন্তু সেই ভয়টা যে আমাদের মধ্যে কোনোদিন এতটুকু ছাপ ফেলেছে, সেটাও কিন্তু নয়। অন্তত সচেতনভাবে তো নই। সেই দিন কোর্ট থেকে বেরিয়ে কয়েকটা সরকারি কাজ সেরে নিতে আমার কিছুটা রাতই হয়ে গেল। ট্রেনে করে স্টেশনে নেমে স্বপনের দোকানে এসে দেখলাম, মনে হয় স্বপন আজকে আমার দেরি দেখে একা একা হয়তো বাড়ি ফিরে গেছে। আমার মনটা দমে গেল। শুধু যে একা একা ফিরতে হবে তা ভেবেই না, কিন্তু দিনটা খুবই দুর্যোগের ছিল। আজ সারাদিন আকাশে মেঘ করে রয়েছে, আর মাঝে মধ্যেই বিদ্যুৎ চমকে উঠছে, আর কড়কড় করে বাজ পড়ার শব্দ হচ্ছে। মনে হচ্ছে যেন যখন তখন আকাশ ভেঙে বৃষ্টি নেমে আসবে। আমি গ্রামে ঢুকে লক্ষ্য করলাম যে আমাদের গ্রামে হয়তো কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে, কারণ গ্রামের মাটি তখনও কাদায় দগদগ করছে। বৃষ্টিটা আপাতত থামলেও আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে আছে।
এরই মধ্যে এই রাত 9টার সময় ওই মাঠের মধ্যে থেকে সাইকেল নিয়ে আমাকে ফিরতে হবে। এই রাতে যে ওই রাস্তায় আর কোনো সহযাত্রী পাওয়া যাবে সেটাও আমার বিশ্বাসের বাইরে ছিল, কিন্তু উপায় যে নেই, আমাকে যে যেতেই হবে। ঘন কালো মেঘের দিকে তাকিয়ে আমি একটা দীর্ঘশ্বাস ফেললাম। আমার সাইকেলটা অবশ্য স্বপন নিজের দোকানে খুঁটির সাথে তালা মেরে রেখেছে। সেই তালার চাবি আমার কাছে থাকে। আমি সেই তালার চাবিটা খুলে আমার সাইকেলটা বের করলাম। এরই মধ্যে হালকা হালকা বৃষ্টি শুরু হলো। আমার সামনেই দেখতে পেলাম গরুর গাড়ি করে হরনাথ আসছে। হরনাথকে জিজ্ঞেস করলাম, স্বপন ফিরে গেছে? হ্যাঁ, বৃষ্টি যখন জোরে নেমে গেছিল তখনই তো হরনাথ বাবু আপনার জন্য অপেক্ষায় থেকে থেকে সাইকেল নিয়ে বেরিয়ে পড়লেন। আজ তো আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী সারা রাত বৃষ্টি হওয়ার কথা ছিল। ওকে একটু দাঁড়িয়ে যেতে বলেও ছিলাম, হরনাথ বলল, কিন্তু সে দাঁড়ালো না। বলল আমি জোরে সাইকেল চালিয়ে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাব। জোরে জোরে সাইকেল চালিয়ে আমিও চলে যাব। এই কথাটা ভেবেই সেই ঘন কালো অন্ধকারের ভেতরে সাইকেল নিয়ে আমি বেরিয়ে পড়লাম। ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল। 15 থেকে 20 মিনিটের ভিতরেই আমি মাঠের রাস্তার কাছে এসে পড়লাম। দুধারে ঘন অন্ধকার, আর ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। ছোট বড় নালায় হচ্ছে বর্ষার কলক। ল্যাম্পের ছোট আলোটায় সামনের কাকড় আর জমি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু কিছুক্ষণ সাইকেল চালানোর পর সেটুকুও আর রইল না। তবুও এই যে অন্ধকার, এই নির্জনতা, একবার যদি অসাবধান হই তাহলে সাইকেল নিয়ে একবারে 20 হাত নিচে গড়িয়ে পড়ব। দু চোখকে যত দূর সম্ভব তীব্র করে আমি সাইকেল চালাতে লাগলাম। তাড়াতাড়ি চালাতে ভরসা হচ্ছে না, তবুও এক অজানা উত্তেজনায় আপনা থেকেই সাইকেলের প্যাডেলে পা ঘুরছিল জোরে 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 জোরে। সেকেলে বিএসএফ বাইক সাইকেল। থামো বীরেন, থামো! অন্ধকার চিরে যেন তীরের মতো একটা শব্দ ভেসে এলো। প্যাডেলে আচমকা পা থেমে এলো আমার। পেছন থেকে পরিষ্কার গলায় ডেকে উঠল স্বপন। বিস্ময় এবং আনন্দে আমি সাইকেল থেকে নেমে এলাম। অন্ধকারেও দেখা গেল পেছন দিক থেকে স্বপন আমার দিকে ক্রমশ এগিয়ে আসছে। ব্যাপার কি হে? সেই 7টায় দোকান বন্ধ করে বেরিয়ে এতক্ষণ মাঠের ভিতরে তুমি একা একা কি করছো? সে অনেক কথা, ভারী মজার ব্যাপার হয়েছে একটা। এই বর্ষার রাতে মাঠের ভিতরে কি এমন মজার ব্যাপার হতে পারে, এটা ভেবে আমি চিন্তা করতে লাগলাম। স্বপন আমার দিকে তাকিয়ে বলে উঠল, কি হে, কি ভাবতে বসলে? বলছি তো, সে অনেক কথা রয়েছে, গ্রামে ফিরে গিয়ে পরে বলবো খানে। আপাতত তোমার সাইকেলের সে আমাকে তুলে নাও দেখি। বেশ, উঠে পড়ো চটপট। পড়ে গেছিলে নাকি? আমি বললাম। সে আর বলো কেন, আছাড় বলে আছাড়, সে এক অতল জলের ভিতরে কাদার মধ্যে প্রায় বসে গিয়েছিলাম। যাক, বাড়ি গিয়ে শুনো সেসব কথা। এখন চলো তো বাবু,
আমি সাইকেল চালানো শুরু করলাম। এই ভিজে রাস্তায় ঝড় জলের মধ্যে দিয়ে একটা মানুষকে সামনে বসিয়ে সাইকেল চালানো যে কতটা দুর্ভোগের সেটা বলে বোঝানো যাবে না। কিন্তু অনুভব করলাম হঠাৎ যেন আমার গায়ে দ্বিগুণ শক্তি বেড়ে গেছে। স্বপনের অতটা ওজন আমাকে বিন্দুমাত্র কাবু করতে পারল না। সেকেলে মজবুত বিএসএ বাইসাইকেল সনসন সনসন করে ঝড়ের গতিতে এগিয়ে চলল। এমনকি অন্ধকারের সম্ভাব্য বিপদটাও মন থেকে মুছে গেল। স্বপন কোনো রকম কোনো কথা বলছে না, আমিও না। নিঃশব্দে প্রায় 25 মিনিট চলার পরে হঠাৎ দূর থেকে জলের একটা উগ্র গর্জন শোনা গেল। আমি মুহূর্তে চমকে উঠলাম। পরম বিস্ময়ে দেখলাম আমার সাইকেল থেকে প্রায় 20 হাত দূরে সামনে 2 হাত ছড়িয়ে দাঁড়িয়ে আছে স্বপন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্ধকারেও দেখতে পেলাম। ঠিক ঠিক স্বপনই দাঁড়িয়ে রয়েছে। স্বপন ডেকে বলল, নামো হে, নামো। বানের জলে খোয়াইয়ের পচা কাঠের সাঁকোটা ভেঙে গেছে। আর এগোলে খাড়া 30 হাত নিচে এগিয়ে পড়বে, আছড়ে পড়বে। আর এগিয়েও না, আর এগিয়েও না। এখনই নামো হে, এখনই নামো, না হলে আমার যে দশা হয়েছে সে দশা তোমারও হবে। কখনই বা এমন করে 20 হাত এগিয়ে গেল স্বপন? কখন কখন চলে গেল 20 হাত দূরে? আর কিভাবে? মুহূর্তে সাইকেল থেকে নেমে পড়লাম আমি। অজানা আশঙ্কায় বুকটা কেঁপে উঠল যেন। কয়েক সেকেন্ডের মধ্যে হয়তো পুরো ব্যাপারটা ঘটে গেল, কিন্তু আমি স্পষ্ট লক্ষ্য করলাম স্বপনের চোখ দুটো যেন জ্বলে উঠল ফাটার মতো। তারপর করটির কোটর থেকে সেই দুটো চোখ উজ্জ্বল আলোর তীব্র বেগে যেন আমার দিকে ধেয়ে আসতে লাগলো, যেন ফসফরাসের দুটো অতিকায় পতঙ্গ। পরের দিন সকালে আমাকে পাওয়া গেল রাস্তার ওপরে। সাইকেলটা কয়েক হাত দূরে আর আমি কয়েক হাত দূরে পড়েছিল। আর স্বপনকে পাওয়া গেল ভাঙা সেই পুল থেকে 25-30 হাত নিচে, আরো 3-4 ফুট জল কাদার তলায়। তার পা দুটো উপর দিকে রয়েছে, আর মাথা থেকে পেট পর্যন্ত কাদার মধ্যে গাঁথা।